দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। দর্শক, আজকের দিনের আলোচিত সংবাদগুলোর কিছু অংশ জানিয়ে রাখছি। জরুরি অবস্থায় রাজনৈতিক অপব্যবহার ঠেকানোর বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে রাজি সব দল। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের কথা বলছিলাম। এছাড়া আরও একটা নিউজ, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে পড়বে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য সংবাদটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার। আরও একটি সংবাদ, যারা আয়নাঘর তৈরি করে মানুষ নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের বিচার করতে হবে, এমন দাবি এনসিপির আহ্বায়ক নাহিদের। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা মোটামুটি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনায় আমাদের 3 জন অতিথি রয়েছেন আমার সাথে। আমরা আমন্ত্রণ জানিয়েছি শেখ ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। রয়েছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবং সবশেষ ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। ভূমিকা খুব বেশি না দিয়ে আলোচনায় চলে যেতে চাই। আলোচনার খুব বেশি ভূমিকা দিতে চাই না। দলগুলোর সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে, দীর্ঘমেয়াদী, একেবারে ম্যারাথন সংলাপ বলা যায়, চলছে এখন পর্যন্ত। সেই সংলাপ অব্যাহত রয়েছে, কিন্তু আমি এর বাইরে এসে একটু বিষয়ে জানতে চাই যে বাংলাদেশের এই বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছিলেন এবং একটি বৈঠক করেছিলেন। ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের কথা তিনি ঘোষণা দিয়েছেন, এবং তারপরে এসে আমরা কিছু কথা শুনতে পাচ্ছি। লন্ডন বৈঠক, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যখন আলোচনা, তখন দেশে বর্তমান যে প্রেক্ষাপটটা একটু পরিবর্তিত যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে অনেকে আবার এখন দেখা যাচ্ছে কেউ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছেন, কেউ বলছেন বিচার, এনসিপি বলছে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, তাহলে কি মানে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ করে নির্বাচন, মানে এই বক্তব্যগুলো যখন আসছে, তখন আগের যে বক্তব্য যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তার মাঝখানে অনেকগুলো বক্তব্য চলে এসছে। আমি জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আপনি লন্ডন বৈঠকের পরে এই বক্তব্যগুলোকে আসলে কিভাবে দেখছেন? আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের শঙ্কা বা এক ধরনের রাশ টানার মতো কোনো বিষয়, এই দাবিগুলোকে দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ, বিদগ্ধ আলোচকদের ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের চলমান রাজনীতি প্রেক্ষাপটে। আমরা এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংখ্যায় আতঙ্কগ্রস্ত হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং যতটুকু আমার দলের রিফ্লেকশন, দলের এরকম ধারণা। তবে একটা বিষয় সত্য, লন্ডন থেকে ডক্টর ইউনূস ফিরে আসার পরে বাংলাদেশে জাতীয় ঐকমত্য নিয়ে যে আলাপ আলোচনায় নতুন এমন কিছু প্রস্তাব আসছে, যে প্রস্তাবগুলো মূলত আলোচনায় উত্থাপিত হওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভিত্তি রচিত হয়নি বাংলাদেশের রাজনীতিতে। আসলে এগুলো হয় কিসের জন্য জানেন? আমার যেটা ধারণা, যারা কথাগুলো বলছেন তাদের কাউকে ছোট না করে আমি বলতে চাই, অনেকেই হয়তো এখনো পর্যন্ত তারা কোথায় যেতে চান, কি করতে চান এবং কি করা উচিত, এই বিষয়টি নির্ধারণ করতে পারেননি। লক্ষ্যবস্তু যখন নির্ধারণ করা থাকে না, তখন মানুষ সুযোগ পেলেই এমন কিছু প্রস্তাব দেন, যে প্রস্তাবগুলো হয়তো তারা নিজেরাই বিশ্লেষণ করলে, একাকী বসে বা নিজেদের মধ্যে বসে যখন চিন্তা করবেন, তখন তারা দেখবেন যে এখন যে প্রস্তাবগুলো আমি দিচ্ছি, প্রস্তাবগুলো দেওয়ার মধ্যে যথেষ্ট উপযুক্ত সময় এখন নয়। এখন যে প্রস্তাবগুলো আমি দিচ্ছি, এই প্রস্তাবগুলো এই মুহূর্তে বাস্তবায়ন করার মতো কোনো প্রেক্ষাপট এখানে নেই। তারপরেও তারা দীর্ঘসূত্রিতা বা নিজস্ব অন্য কোনো লক্ষ্যহীন লক্ষ্যকে অর্জন করার জন্য, কথাটি রিপিট করতে চাই, লক্ষ্যহীন লক্ষ্যকে অর্জন করার জন্য তারা এই জাতীয় প্রস্তাব দেন। আমার মনে হয় তারা সকলেই শুভ বুদ্ধি সম্পন্ন এবং তাদের শুভ বুদ্ধি বক্তব্য মোটামুটি আমি বুঝতে পেরেছি। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, এনসিপি বলছে যে কথাটি তিনি বললেন, ফেব্রুয়ারিতে একটা বৈঠকের পরে আপনারা সেই বৈঠকের ব্যাপারে যে একটা দলের সাথে কেন বসেছে সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে আপনাদের দল নানাভাবে প্রতিবাদ করেছে, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে
মানে এমন একটা বৈঠকের পরে আবারও যখন এই সব বিষয় সামনে আসে, তাহলে তখন নির্বাচনটা, যেমন সব বিচারের কথা বলছেন, জনাব নাহিদ ইসলাম বলছেন, তো পুরো বিচারটা শেষ করে নির্বাচন, এমনটা কি ব্যাপারটা? তো তাহলে তো নির্বাচন কি অনেক বিলম্বিত হচ্ছে না, বা এই বিষয়গুলো এসে নির্বাচনের যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে। দেখেন, দুইটা বিষয় একটু পরিষ্কার করি। একটা হচ্ছে যে লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে যে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়ে এনসিপি ইতিবাচকভাবে বিষয়টিকে দেখছে। আমরা শুধুমাত্র একটা পার্টিকুলার অংশ, যে বৈঠক হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু সরকার কোনো একক দলের সাথে যৌথ সংবাদ সম্মেলন করে নাই। তা আমরা মনে করেছি যে ওখানে বৈঠক হওয়াটা খুবই জরুরি, কারণ সব দলের প্রধানদের সাথে এখানে বসছে। তারেক রহমান যে কোনো কারণেই দেশে নাই, তার সাথে বসতে পারে, এই বসাটা ইতিবাচক। বাট যেভাবে একটা দলের সাথে বসেই তিনি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, যৌথ প্রেস কনফারেন্স করা, এটি অন্যান্য রাজনৈতিক দলকে ছোট করা কিংবা অবজ্ঞ করা, আমরা এটি মনে করেছি। বৈঠকটা ইতিবাচক ছিল, এক। নাম্বার দুই হচ্ছে আমাদের যে দাবি, সেই দাবিটা আসলে ইলেকশন পিছিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে কিনা, কিংবা আমরা পিছাতে চাচ্ছি কিনা, একবার সোজাসুজি যদি এই প্রশ্নটা আমি ধরে আপনারা নিই। যেসব দাবি তুলছেন সেই দাবিগুলো তো আসলে কি? আমার কাছে মনে হয় যে না, কারণ দেখেন এই দাবিটা কিন্তু এই ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার পরের আমাদের দাবি না। আমরা সমস্ত বিচার শেষ হওয়ার পর ইলেকশন হবে এটা আমরা মনেও করি না। আমাদের দাবিটা খুবই সুস্পষ্ট, বিচারের একটা সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে সমস্ত মৌলিক সংস্কারগুলোর প্রস্তাবনা এসেছে, কিংবা যে সমস্ত মৌলিক সংস্কারগুলোর বিষয়ে আমরা বলেছি, সেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন। এরপরে একটা ইলেকশন, যদি এই দুইটা জিনিস নিশ্চিত করা যায়, বিচার এবং সংস্কারের যে জায়গাটা, এটা নিশ্চিত করা গেলে ফেব্রুয়ারিতে কেন, এই ডিসেম্বরে ইলেকশন করার ব্যাপারে এনসিপি একমত, একেবারে দায়িত্ব নিয়ে অন রেকর্ড বলছি। কিন্তু এগুলো নিশ্চিত করার কথা বলছেন, সেটা মানে সেই নিশ্চয়তাটা কেমন? সেই নিশ্চয়তাটা তো কোন একটা এনসিপি দিবে না কিংবা বিএনপি দিবে না। এই নিশ্চয়তা হচ্ছে যে ঐক্যমত কমিশন যেই ইনিশিয়েটিভগুলো নিয়েছে, সেইখানে যেই বিষয়গুলোতে ঐক্যমত আসছে, অনেকগুলো বিষয় আসছে, সরকার কেন বিলম্বিত করছে আমরা জানি না, সেই বিষয়গুলো এক্সিকিউশনে যেতে হবে এবং সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হবে তার ব্যাপারে একটা সুস্পষ্ট রোডম্যাপ ক্লিয়ার করতে হবে। এখন যদি আমরা শুধুমাত্র এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি আগামী বছর ডিসেম্বর পর্যন্ত টানে, তারপর এনসিপি একমত না, কারণ এটা আমাদের এই বছরের ডিসেম্বর মধ্যেও এটাকে সমাধান করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলো এবং সরকার এই জায়গায় আন্তরিক। আমি একটু স্বপন ভাইয়ের কাছে জানতে চাই, আপনার কাছে মনে হচ্ছে এই যে আলোচনাগুলো আসছে সেগুলো বাধা নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রে? একই প্রশ্ন। আমি ঠিক বাধা দেখছি না। আপনি লন্ডন বৈঠকের কথা যেটি বলেছেন, সেই বৈঠকে যৌথ বিবৃতি যেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন যেমন কথা বলা হয়েছে, এক ধরনের ঐক্যমতের কথা, তেমনি বিচার এবং সংস্কারের কথাটা কিন্তু সেই বিবৃতিতে লেখা আছে। সুতরাং এটা কোনো সাংঘর্ষিক বিষয় তখনও ছিল না, এখনও আছে বলে আমি মনে করছি না। এবং বিচারের যে দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, অনন্তকাল অপেক্ষা করবার বিষয়, তা তো নয়। সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার একটা আকাঙ্ক্ষা জনগণের ভেতরে আছে, সেটি জনগণের প্রত্যাশা আছে যে এটা একটা পর্যায় পর্যন্ত এগিয়ে যাওয়া। আর সংস্কারের প্রশ্নে পুরো জাতি একমত, সমস্ত রাজনৈতিক দলও একমত, এবং বিএনপির মতো রাজনৈতিক দল, যারা বড় রাজনৈতিক দল শক্তি হিসাবে, তারাও কিন্তু এই বিষয়ে একমত। জুলাই সনদ তৈরি করার প্রশ্নে এবং সেটি এক্সিকিউশনের প্রশ্নে আপনারা দেখছেন এর ভিতরে জুলাই সনদ তৈরি করা নিয়ে তো অনেক বিলম্বিত হচ্ছে। কেন বলছেন? এতগুলা ভিন্ন চিন্তা, ভিন্ন মতের রাজনৈতিক দল, ইডিওলজিক্যাল জায়গা তার ভিন্নতা আছে, সেই মানুষগুলো, সেই দলগুলোকে যে একটা প্রক্রিয়া, আমি মনে করছি এটা একটা যুগান্তকারী বিষয় বাংলাদেশের রাজনীতিতে। 54 বছরে আপনার এই জাতীয় আয়োজনকে আপনি দেখেছেন কখনো? যে রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে, সংবিধানের মৌলিক সংস্কারের প্রশ্ন নিয়ে, নতুন বিষয় ইন্ট্রোডিউস করার বিষয় নিয়ে এই রাজনীতিগুলো একসাথে বসছে এবং কথা বলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং অনেকগুলো বিষয়ে ঐক্যমত হয়েছে। বাকি যে ঐক্যমতের যে জায়গাগুলো আছে, আমরা তো আগেই বলেছি সকলে মিলিয়ে আমরা একমত যে সমস্ত বিষয়ে আমরা একমত হতে পারবো না। আমরা একটু ভিন্ন একটা ইস্যুতে এবার একটু যেতে চাই, সেটি হচ্ছে যে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের একটি জরিপ, আজকে তারা একটি জরিপ প্রকাশ করেছে। যেই জরিপে তারা তরুণদের মতামত নিয়েছে আগামী নির্বাচন নিয়ে, এবং সেই তরুণদের মতামতের যে জরিপের ভিত্তিতে তারা একটি রূপরেখা দিয়েছে, সেটি হচ্ছে যে তরুণদের 38.76% মত অনুযায়ী আগামী নির্বাচনে বিজয় হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। তারা এই জরিপে 21.45% তরুণের মত নিয়েছে জামায়াতের পক্ষে, এবং এছাড়া নাগরিক পার্টি 15.84%, এবং যে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে সেই আওয়ামী লীগও প্রায় 15.84 মতো
রয়েছে এবং নাগরিক পার্টি সম্ভবত 16 কিছু। আমার প্রশ্ন হচ্ছে যে যেই আওয়ামী লীগের কথা বলা হচ্ছে যে আমি যদি প্রশ্নটা ফয়সাল মাহমুদ শান্ত আপনাকে দিয়ে করি বা জানতে চাওয়াটা যদি এমন হয় যে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বা আওয়ামী লীগ এখন মাঠে নেই, কার্যক্রম স্থগিত, তারপরেও তাদের তরুণদের 15%-এরও বেশি মানুষ বা তরুণ তাদের পক্ষে মত দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে কি বলবেন, যেখানে আপনারা নিজেরা দাবি করছেন যে বা আপনাদের বিভিন্ন নেতারা এই পর্যন্ত যত বক্তব্য দিয়েছেন 300 আসন পাবার কথাও আমরা শুনেছি, সেই জায়গাটি থেকে আপনারা এই দৌড়ে কি আছেন? বা যে দলটি মাঠে নেই তাদের তো ভোট রয়ে গেছে, সেটাই জরিপ বলছে, কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি পুনরায় সুযোগ দেওয়ার জন্য। দেখেন, বিষয়টা হচ্ছে জরিপের দুইটা পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে যে জরিপটা একটা নির্দিষ্ট মানুষের মধ্যে করা হয়, সেইখানের এইগুলো একেবারেই সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় না। এটা যদি একটা দিক বলি, জরিপের দুর্বলতা যেগুলো আমরা জানি। আবার হচ্ছে জরিপের কিছু ম্যারিটও আছে, একেবারেই হাওয়ার উপরে রেজাল্টটা আসে না। এখন দেখেন, আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের এই ভূখণ্ডেই গত 15 বছরে যেই নিপীড়ন অত্যাচার করেছে ভিন্ন রাজনৈতিক দলগুলোর উপরে, সাধারণ মানুষের উপরে, এই অত্যাচারের কিন্তু একটা সুবিধাভোগী একটা জনগোষ্ঠী বাংলাদেশে ছিল। সেই সুবিধাভোগী জনগোষ্ঠীরও কিন্তু একটা রিপ্রেজেন্টেশন এখন পর্যন্ত আছে। 2 নম্বর জায়গা হচ্ছে, দেখেন, বাংলাদেশের ফ্যাসিবাদের কিংবা স্বৈরাচারের যদি 100 প্রতিষ্ঠান থাকে, এই 100 প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এখনও 99টা প্রতিষ্ঠান এই ঢাকা শহরেই আছে, এই বাংলাদেশেই আছে। আওয়ামী লীগের মিডিয়া, আওয়ামী লীগের কালচারাল প্রতিষ্ঠান, আওয়ামী লীগের এডুকেশন সিস্টেম, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আওয়ামী লীগের সুশীলরা, এরা কিন্তু পুরো সিস্টেমটা গত 15 বছরে যেভাবে দখল করে রেখেছে, সেই সিস্টেমটা কিন্তু আমরা সমূলে উৎপাদন করতে পারি নাই। সেখান থেকে কিন্তু আমরা যেই মতামতগুলো তৈরি হবে, সেই মতামতে তারা ভূমিকা রাখবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। এটা হচ্ছে একটা জায়গাতে যেন আপনি বলছেন সুবিধাভোগীরা, কিন্তু আমি যদি বলি যে এটা তরুণদের উপর আমি সুবিধাভোগী, আমি কয়েকটা কথা বলছি। একটা হচ্ছে সুবিধাভোগীরা আছেন, একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যারা মত উৎপাদন করেন সেই প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত আছেন। দ্বিতীয়ত জায়গা হচ্ছে যে ট্র্যাডিশনালি একটা দল 5-10% বা মানুষ যদি তাদেরকে সমর্থনও করতে পারে, কিন্তু আমরা আওয়ামী লীগকে দেখছি আসলে তার সমর্থনের থেকেও যেটা বড় জায়গা, সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের ভিত্তিতে। মনে করেন আওয়ামী লীগকে বাংলাদেশের 50% মানুষ সমর্থন করে, তারপরও কি আমি আওয়ামী লীগের এই হত্যাকাণ্ড মেনে নিতে পারি না। তার মানে আওয়ামী লীগ প্রশ্নটা আসলে আমাদের তার 10% সমর্থন এখনো বাংলাদেশে এক্সিস্ট করে কিনা সেই প্রশ্ন দিয়ে না। আওয়ামী লীগের প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ বিগত 15 বছরে যেই পরিমাণে ভিন্ন রাজনৈতিক দলগুলোর উপরে নিপীড়ন করেছে, গত জুলাই আগস্টের 36 দিনে যেই পরিমাণে ছাত্রজনতা হত্যা করেছে, যেইভাবে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আওয়ামীকরণের মধ্য দিয়ে ধ্বংস করেছে, এই প্রশ্নগুলোর ভিত্তিতে আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ইরেলেভেন্ট হয়ে গেছে। হিটলারের কিন্তু একটা নির্দিষ্ট সমর্থক গোষ্ঠী ছিল জার্মানিতে, তো আমরা ওইভাবে সমর্থক গোষ্ঠী দিয়ে বিবেচনা করি না। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন সেটি হচ্ছে যে এনসিপি আশা করছে তারা সরকার গঠন করবে, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, কিন্তু তাদের এত কম জনসমর্থন তৈরি হচ্ছে। দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি জনসমর্থনের কথা বলছি যে আপনারা তো তারুণ্য নির্ভর বা তরুণদেরকে আপনাদের জায়গায় টানতে চাচ্ছেন, এটা কিন্তু তরুণদের উপরেই জরিপটা করা হয়েছে। এই জরিপের জায়গাতে জরিপে বলা হচ্ছে যে এইখানে কিন্তু এটা জিজ্ঞেস করা হয় না যে আপনি কাকে ভোট দিবেন, জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে মনে হয় বাংলাদেশে আগামীতে কে জিতবে বা কে কিভাবে হবে। এখন একজন তরুণ হিসাবে সে আমাদের মধ্যে অনেক সময় দ্বিধা হয় যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক যে কালচার, যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে মানি, মাসেল এবং হচ্ছে আধিপত্য, ভোটকেন্দ্র দখল, এই সমস্ত নানা জায়গা থেকে হয়তো একটা দল জিতবে। এটার মানে কিন্তু এটা না যে আমি আসলে মনে করছি যে আমি ওইটাকে সাপোর্ট করছি। আমাকে জিজ্ঞেস করলে হয়তো আমি বলতে পারি যে বর্তমান প্রেক্ষাপটে মনে হয় বিএনপি জিতবে, 150 আসন পেয়ে বিএনপি জিতবে। এখন আমি ওই তরুণের মধ্যে থাকলে আমি কিন্তু বিএনপি জিতবে, এটা আমার প্রেডিকশন, কিন্তু আমি বিএনপিকে সাপোর্ট করি কিনা, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি কিনা, জামাতকে সাপোর্ট করি কিনা, সেটা কিন্তু ভিন্ন হিসাব। তো এই যে জরিপটা করা হয়েছে, এটা হচ্ছে তার প্রেডিকশন জানতে চাওয়া হচ্ছে যে আগামীতে কারা আসতে পারে ক্ষমতায়। সেই জায়গা থেকে তরুণরা, আমাদের দলের বয়স মাত্র 4 মাস এবং আমাদের এখন পর্যন্ত ওই মানি সিস্টেম নাই, আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশে পৌঁছাইতে পারি নাই, এরপরেও আমাদের এই 15% তরুণরা মনে করছে যে আমরা সরকার গঠন করতে পারি। 3 মাস 3 মাসের বয়সের মধ্যে আমাদেরকে মনে করছে 15-16% তরুণরা যে আমরা সরকার গঠন করতে পারি। বিষয়টা কিন্তু, প্রশ্নটা কিন্তু এটা না যে এনসিপি সরকার গঠনের লক্ষ্যে আগাচ্ছে। এনসিপি যদি এবার বিরোধী দলেও যায়, এনসিপি কি চায়? এনসিপি চায় যে এনসিপির আগামী 5 বছরের তাহলে রাজনীতিটাই হবে আর একটা শেখ হাসিনা যেন তৈরি না হইতে পারে। তো সেটা করার জন্য কিন্তু এনসিপি এই 15%ও যদি ভোট পায়, আমি এটা ভোটের হিসাব বলছি না,
তারপরেও কিন্তু এনসিপি ওই রাজনৈতিক সক্রিয়ভাবে থেকে যেইভাবে জুলাইতে আমরা কোনো ধরনের রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া আমরা শেখ হাসিনাকে অপোজ করেছি, শেখ হাসিনার প্রশ্নের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেইভাবে কিন্তু আগামীতেও যে কোনো অন্যায় বিচারের বিরুদ্ধে এনসিপি দাঁড়ানোর মতো একটা রাজনৈতিক ভিত্তি বাংলাদেশ তৈরি করেছে। এবং এই ভিত্তিটাকে কেন্দ্র করে যদি আগামী মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এই 6 মাস যদি আমরা মাঠে যাই এবং আমাদের যে ভাষা, একটা সময় কি হয়েছে দেখেন, মানুষ বলতো যে জনগণ কি সংবিধান বোঝে নাকি, সংবিধান পরিবর্তন বোঝে নাকি, জনগণ সংস্কার বোঝে নাকি, এই ধরনের কথা বলে আমাদের জনগণকে জনতার কাতারে রাখা হয়েছে, তাদের কখনো নাগরিক কাতার দেখেন। কিন্তু আমরা যখন মাঠে যাচ্ছি, আপনারা দেখছেন গত 8 দিন আমরা মাঠে দৌড়াচ্ছি, একেবারে প্রত্যন্ত গ্রামে যাওয়ার পরে তারা 70 অনুচ্ছেদ বোঝে, তারা সংবিধানের এই ফ্যাসিবাদ বোঝে, তারা 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকলে কি সুবিধা, তারা সেটা বোঝে, তারা এটা বোঝে যে একটা স্বৈরাচার হয়ে গেলে এই ফ্যাসিবাদ, স্বৈরাচার, এই ধরনের কঠিন কঠিন ভাষাগুলো জনগণ বোঝে। তা আমরা মনে করছি এই জনগণ বোঝে না। এই জন্য রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের কত পার্সেন্ট, আমার সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, 5% মানুষ, হয়তো 7% মানুষ রাজনীতি করে, বোঝে। কত পার্সেন্ট মানুষ বোঝে এটা? আপনারা যে শহরে যাচ্ছেন না, সেখানকার আমরা শহরে যাচ্ছি, একটা জনগোষ্ঠী, আমরা বলছি এটাই আমাদের পারসেপশনের ভুল ধারণা যে আমাদের 5-7% মানুষ রাজনীতি বোঝে। আমরা মনে করি কি জনগণ হচ্ছে সব আম বোকা, আমরা 5% মানুষই দুনিয়ার সব বুঝি। কিন্তু আমরা দেখছি আসলে এই চিত্র ভিন্ন। একজন মানুষ কোটা বোঝে না, এক রিক্সাওয়ালা সে বলছে আমি রিক্সাওয়ালা, আমার ছেলে রিক্সাওয়ালা নাকি, এটা সে বোঝে। আপনি হয়তো আপনার ভাষায়, রাজনৈতিক এলিটদের ভাষায় হয়তো সে বোঝে না, কিন্তু তার যেই জীবনের যে চাহিদা, তার যে রাজনৈতিক ভিতরে যে আকাঙ্ক্ষা, শক্তি, সেই শক্তি দিয়ে সে ঠিকই বোঝে। তো এই জন্য আমরা মনে করছি আমরা যদি আমাদের এই জনগণের রাজনৈতিক ভাষাটা নিয়ে আমরা জনমানুষের কাছে নেক্সট 6 মান্থ কিংবা যখনই ইলেকশন হোক, ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক বা জুনে হোক, এই সময়টার মধ্যে যদি আমরা যাইতে পারি, আমাদের বিশ্বাস, আমরা মানুষের কাছে মিশে দেখেছি মানুষ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় এবং মানুষ এই সংস্কারের ভাষাগুলো নিজেদের মুখ থেকে বলতে চায়, সেই বলার জন্য তাদের প্রতিনিধি চায়। এই জন্য আমাদের এই জরিপটাকে আমরা একেবারেই ফেলনা মনে করছি না, এবং এই জরিপটা আমাদের কাছে আরো ইতিবাচক, আমাদের এনসিপির প্রতি মনে হয় যে একটা ইতিবাচক ধারা তৈরি করছে। আচ্ছা, এই জরিপ নিয়ে আমি যদি বড় দল এখানে আছেন জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আপনার একটু মতামত যদি জানতে চাই যে যেখানে এই জরিপে আপনি কি এটাকে আপনাদের কিভাবে দেখবেন? বিএনপি যেখানে 33 দশমিক কিছু, সেখানে জামাত 21 প্লাস, এটাকে কিভাবে দেখছেন? আসলে জামাতের এই অবস্থানের নিশ্চয়ই আপনাদের সাথে জামাতের পার্থক্য কি আসলে এটুকু কিনা? আমি ঠিক বলছি না যে এই জরিপই সব কিছু, তারপরেও যদি এই জরিপকে আপনি ধরে নেন তাহলে সেই জায়গাটাতে আপনাদের অবস্থানটা কি বা কোন অবস্থানে আপনারা রয়েছেন বলে মনে করছেন? দেখুন, নির্বাচন পূর্ব বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সংগঠন জরিপ করে। আমাদের যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মী হিসাবে আঞ্চলিক পর্যায়ের রাজনীতিতে অংশগ্রহণ করে, জাতীয় রাজনীতির সূত্র ধরে, এই জরিপের সম্পর্কে কিছু বাস্তব অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। আমরা যখন দেখি এই জরিপ কার্যগুলো পরিচালিত হয়, জরিপকারী সংস্থা সমূহের নিজস্ব কিছু এজেন্ডা থাকে। তার অনেক সময় ওই এজেন্ডাগুলোকে একটা লক্ষ্য জায়গায় নির্ধারণ করে সেখানে নিয়ে যাওয়ার জন্যে তাদের মতো করে তারা কতগুলো জরিপ কার্য পরিচালনা করেন এবং সেই জায়গা থেকে তারা তাদের বক্তব্যটাকে জনসমক্ষে হাজির করেন। আমি যদি খুব খোলামেলা একটু স্বাভাবিকভাবেই বলি যে ধরেন এই জরিপটা তরুণদের মধ্যে হয়েছে, তা আমাদের ভাই বন্ধু শান্তদের দল তো তরুণদের দল এইভাবে পরিচিত, তারা বলে যে তরুণরাই তাদের সাথেই বেশি। তাহলে তরুণদের যদি ওনারা যদি মতামত দিয়ে থাকেন তাহলে এখানে ওনাদেরটাই সর্ববৃহৎ হয়ে যাওয়ার কথা ছিল প্রায় শতাধিক, আর আমাদেরটা মিনিমাম জায়গা থাকার দরকার ছিল। এরকম একটা হলে ভালো হতো। বিএনপির সাথে তরুণরা আছে, এটা বোঝা যাচ্ছে। ওনারা এটা বিভক্ত করেছেন কোনভাবে? ওনারা চাচ্ছেন বাংলাদেশের রাজনীতির মাঠটাকে বিন্যস্ত করে দিয়ে তাদের মতো করে একটু সাজানো যায় কিনা। একদিকে যেমন এই আমাদের জাতীয় ঐক্যের মিশনগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, আলোচনা হচ্ছে, কারো কারো মতে, বিশ্লেষকদের মতে যে নির্বাচন হতে বিলম্ব করানোর জন্য কেউ কেউ এগুলো করছেন। এই বিষয়গুলোর, এই গাছগুলোর গোড়ায় আরও একটু পানি সরবরাহ করা যায় কিনা। এজন্যই এই যেমন আজকে আপনি জামাত সম্পর্কে বলেন, জামাত বলছে আমরা পিআর পদ্ধতি নির্বাচনকে পছন্দ করতে চাই এই জন্যে যাতে আর কোনো ফ্যাসিস্ট আসতে না পারে। আরে বাবা, আমি তো পিআরের যে ব্যাখ্যা দেখি সে ব্যাখ্যাতেই তো
তার দলের মধ্যে ফ্যাসিস্ট তৈরি করে দেওয়া হয়। জামাত ছাড়া অন্য দলগুলো সম্ভবত জামাতে যারা করুক, আমি তাদেরকে না, জামাতকে জামাত yes, একটা লিড পার্টি, তাদেরকেই বড় দল। এই পিআর সিস্টেমটা একটা রাজনৈতিক দলের প্রধানকে ফ্যাসিস্ট করে দেয়। কারণটা কি? তার উপরে এককভাবে দায়িত্ব বর্তায়। ভোট যে যেখানে যাই পাক না কেন, পার্সেন্টেজ অনুযায়ী তিনি কয়টা এমপি কোন জায়গাতে বানাবেন উনি বলে দেবেন। এখন উনি যে কথাগুলো বলে দেবেন এককভাবে, এই বলে দেওয়ার দায় দায়িত্ব যখনই একজন লোকের ঘাড়ে ওঠে, তার ফ্যাসিজম প্রতিষ্ঠিত করার জন্যে, একজন নেতা যখন ফ্যাসিস্ট হয়, এই জাতীয় একক ক্ষমতা প্রাপ্ত হয়, তখন সেই নেতা কি করতে পারে? আমাদের দেশে তোমরা দেখেছি সেটা, মন্ত্রী বানানো, মন্ত্রী ছোটানো, এমপি বানানো, এমপি ছোটানো, এই পদ দেওয়া, ও পদ দেওয়া, সব খেলাই তো খেলেছেন শেখ হাসিনা। খেলতে 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 তিনি যে জায়গাটায় গিয়েছিলেন, গোটা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, নিজে ধ্বংসের পথে যে পলাতক হয়েছেন। এমনি করেই এই পিআর প্রক্রিয়াটাই সেই জাতীয় একটি প্রস্তাব। এই প্রস্তাবটাও আরেকটা দলকে, ওই দলের প্রধানকে এবং হয়তো তার আশেপাশের দু একজনকে আর একটা ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবে। এটা উনি বিবেচনা করেন নাই, ওনারা প্রস্তাব দিয়েছেন। আর যারা এই শনাক যারা করছেন, এদেরকে আমি এমনভাবে মূল্যায়ন করতে চাই না তারা কোন জায়গার কোন প্রতিষ্ঠানের, তবে তাদের বক্তব্যের যে মূল সূত্রপাত হয়েছে, যেখান থেকে তরুণদের মধ্যে তারা পরিচালনা করেছেন তাদের মতামত গ্রহণ, এবং এটি যতটুকু বোঝা যায় এটা শহরভিত্তিক, গ্রামভিত্তিক নয়। কেন নয়? এটাও আমি কাউকে খোঁট না করে দেখি। সহজভাবে বলি, আমি আমার নির্বাচনী এলাকায় আমি নির্বাচন করেছি 2008 সালে। সর্বশেষ যেটা মোটামুটি নির্বাচন হয়েছিল বিএনপি থেকে, শেখ হাসিনা আমার প্রতিপক্ষ ছিল, আমি তার বিরুদ্ধে লড়াই করেছি। আমি প্রায় 70,000 ভোট পেয়েছি ওই সময়। আমি সারা গ্রামে মানুষের সাথে হাত মিলাই, কথা বলি, চলি, গণসংযোগ করি, 31 দফা বিতরণ করি। সেখানে আমি আজ পর্যন্ত আমার চোখে একজন, কিছু কষ্ট পাবেন না ভাই, আমার চোখে আজ পর্যন্ত একজন এনসিপির সমর্থক নাগরিককে পাই নাই। এখন আমি ওই এলাকায় কি করে ধরবো যে 1% ভোট এনসিপি আজ পর্যন্ত পাচ্ছে? জামাতের কথা বলেছে আমার সামনে, ইভেন আওয়ামী লীগ ফিরে আসুক এরকম মন্তব্য একটু চুপিসারে মুখ আরেক দিক দিয়ে বলেছে। এনসিপি নামে কোনো দলের কথা বলে নাই। এখন এইখানকার পরিসংখ্যানে যদি তারা পরিসংখ্যান করে বলেন এনসিপি 15% ভোট পায়, আমার কি কিছু বলার কাছে কিছুই বলার নাই। তারা তাদের মনের মাধুরী মিশিয়ে এটা লিখছেন। আবার 21% ভোট বাংলাদেশে, আপনি জামাত যখন থেকে নির্বাচন করা শুরু করেছে তখন থেকে হিসাব করে দেখবেন 4, 5, 6%-এর উপরে কখনো ভোট পায় নাই। এখন কেউ কেউ বলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে জামাতের কিছু ভোট বেড়েছে। আমার দৃষ্টিতে আমি মনে করি জামাতের ইদানিংকারের নেতৃত্বের বিভিন্নমুখী কথাবার্তা এবং বিভিন্ন আলাপ আচরণের পরে জামাতের ভোট আরও কমেছে কিনা আমার সন্দেহ হয়। 21% ভোট বাংলাদেশে জামাতের নেই, হবে না কখনো। জামাত একটা কর্মী ভিত্তিক রাজনৈতিক দল। কথা বলা এই তরুণদের যে অংশটা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে, ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত, এই শিবির কেন্দ্রিক যদি কোনো পার্সেন্টেজের সাক্ষাৎকার নিয়ে তিনি পার্সেন্টেজ নির্ধারণ করে দেন এত % ভোট পাবে, আমার তো কিছু করার নাই। বলে দিতে পারেন শিবিরের উপরে পরিসংখ্যান চালিয়ে দেখা গেল 21% ভোট পাবে জামাত। এর বাইরে গণপরিসংখ্যানে এরকম মতামত দেওয়া, মন্তব্য সানেম যেটি খুব বলেছেন, কঠিন বলে আমার কাছে বিভিন্ন মনে হয়। পন্থার তরুণদের উপরেই তারা এই জরিপটি চালিয়েছে। আমি এই একই বিষয়ে যদি শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি তিনি যে বিশ্লেষণটা করলেন বিএনপি এবং জামাতের যে তরুণদেরকে বিএনপি এবং জামাতের টানার, বা তারা যেটা বলছে যে এই 33% তরুণ বিএনপির নির্বাচিত হবে এমন মত দিয়েছে, এবং 21%, এটা আসলে 21% বিএনপি এবং জামাতের এই যে শতাংশের হার বা তরুণদের তাঁবুতে টানার যেই জরিপ দিল সানেম, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে কি জামাত অনেকটাই তরুণরা জামাতের দিকে ঝুঁকেছে কিনা? যেটি তিনি বললেন যে এটা কখনোই ছিল না, হয়তো হতে পারে নতুন প্রেক্ষাপটে কিছু ভোটার, সেটা এতটা নয়। আপনার কাছে কি, আপনার মূল্যায়নটা কি? হ্যাঁ, ধন্যবাদ আবারও। প্রথমত যে সময়টি জরিপটি হচ্ছে সেটি খুব মানে আমাদের আগামী নির্বাচন নিয়ে মানুষের ভাবনা চিন্তাকে প্রতিফলন ঘটাবার জন্য খুব বেশি যৌক্তিক সময় বলে আমি এটা মনে করছি না। দ্বিতীয়ত, আমাদের দেশে জরিপ সংস্থাগুলো, যেটি ভাই বললেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে যেভাবে জরিপ হয়, যে মানদণ্ড বজায় রেখে করা হয়, আমাদের দেশে ঠিক সেভাবে সেই মানদণ্ড বজায় রেখে জরিপগুলো হয়েছে বলে আমার মনে হয় না। আমি এই বিতর্কটাতে যেতে চাই না। আমি মনে করছি যে এই বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে
আপনি যেই তরুণদের কথা বলছি, যে শ্রমজীবীদের কথা বলছি, যেই গণমানুষের কথা বলছি, যারা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের জীবন উৎসর্গ করেছে। দেশে তো প্রায় 1 থেকে 1.5 কোটি তরুণ আমি ভোটার আমি- রয়েছে। আমি- আমি আসছি। জি। সেই তরুণদের বিশাল অংশ এই গণ অভ্যুত্থানে অংশীজন ছিল, সরাসরি অংশগ্রহণ করেছে। এবং তাদের প্রত্যাশার জায়গাটাও তারা দেওয়ালে দেওয়ালে লিখে রেখেছেন। এবং যেই লেখাগুলোর সাথে আমরা যারা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দলের কর্মী, তাদের যে বক্তব্য এবং স্লোগান, সেই ভাষা শব্দচয়নগুলো একরকম না। তারা বলছে এই দেশটাকে আরো ভাবেন না, আমরা কিন্তু কখনো এভাবে বলিনি আগে। তারা বলছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয় না যুদ্ধ। তো আবু সাইদ মুগ্ধ তো আত্মহত্যা দিয়ে চলে গেলেন, তাহলে যুদ্ধটা কিসের যুদ্ধ? শেষ হলো না? কোন যুদ্ধের কথা বলছেন তারা? তার মানে যুদ্ধটা রয়ে গেল। সেই যুদ্ধটাই করবার জন্য আজকে তরুণ বলেন, শ্রমজীবী মানুষ বলেন, সমস্ত জনগোষ্ঠীকে যে বাংলাদেশটা বিনির্মাণ করবার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি ধারণ করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। আমরা নানা বিতর্ক জড়াতে পারবো, নানা বিষয়ে আমাদের উঠোন সাজাতে পারবো, কিন্তু 54 বছরের বাংলাদেশ, 16 বছরের ভয়াবহ ফ্যাসিবাদের যেই নমুনা আমরা দেখেছি, এর থেকে উত্তরণ ঘটাবার জন্য যেই মানুষজন তার জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদকে হটালো, সেই সমস্ত জনগোষ্ঠীকে যদি আমার রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে অংশীদার করতে না পারি, আমি বলছি যে রাজনৈতিক দলের সাথে এই মানুষ যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এই তরুণ যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, এই শ্রমজীবী মানুষ, এই রিক্সা চালায় যে 40 জনের মতো শ্রমজীবী মানুষ আত্মহত্যা দিলেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, দলের পরিচয় নাই, তারা কিসের জন্য আত্মহত্যা দিল? কিসের জন্য গণ অভ্যুত্থান ঘটালো? কিসের জন্য শেখ হাসিনাকে পালাতে বাধ্য করলো? সেই কথাটার বিষয়টা রাজনীতির প্রধান হবে কিনা, সেই বিষয়টি রাজনীতিকে প্রাসঙ্গিক করব কিনা। আমরা দেখছি যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে এটি প্রাসঙ্গিক ছিল, সারা দেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছিল। শান্ত যেটা বললো যে সংস্কার বুঝে না, এই কথা আমাদেরকে বোঝানো হয়েছিল। আচ্ছা বলেন তো, আয়না করে কেউ বুঝে না? বলেন তো, এই যে গুম খুন 600 মানুষকে হত্যা করা হলো, 40,000 মামলা হলো, এটা কেউ বুঝে না? এই যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, এটা কেউ বুঝে না? এই যে শেখ হাসিনা তার একক ক্ষমতার প্রয়োগ করবার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থ করে যাহা ইচ্ছা তাহা করলো, এটা কি বুঝে না? সংস্কার বাণীটা কি? এগুলোর থেকে উত্তরণের পথ খোঁজা। সেই পথ খোঁজার জন্য বুদ্ধিভিত্তিক জায়গায় আপনি যে ভাষায় কথা বলছেন, একজন শ্রমজীবী মানুষ সেটা হয়তো বলছে না, কিন্তু সে তো এটা বুঝে যে এটা পাল্টানো দরকার, এটা পরিবর্তন করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা কীভাবে হবে? আমরা নানাজন নানা পথে আলোচনা করছি, আপনি পিয়ারে আলোচনা করছেন, অনেক আলোচনা করছেন। আমি ওই আলোচনা যাওয়ার আগে এইটুকু বলতে চাই, শুধু পরিষ্কারভাবে 54 বছর পর্যন্ত রাজনৈতিক দলের ক্ষমতার চর্চা করাটাই হলো যে গণতন্ত্রের একটা ভিত্তি হিসাবে ধরা হয়েছে। যে রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদল, ক্ষমতা হস্তান্তর, ক্ষমতার মানে পরিবর্তনটাই হচ্ছে যে রাজনীতির প্রথম শর্ত। শান্ত যেটা বললো যে আমাদের নাগরিকদেরকে, সে কি বললা, জনতা, আমি বলছি ভোটার বানিয়ে রাখা হয়। মানে একটা ভোট বন্দোবস্তের মধ্যে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে বোঝানো হয়েছে যে ভোট বন্দোবস্তটা যদি যথার্থভাবে হয়ে যায় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রমাণিত হয়েছে যে ভোট বন্দোবস্ত ঠিক থাকলেও গণতন্ত্র হয় না। 4টা সুষ্ঠু নির্বাচন আমরা দেখেছি। তাহলে এটা বলা যায় যে নাগরিকদের, জনগণকে ভোটার বানিয়ে রাখা হয়, নাগরিক বানানো হয় না। নাগরিক বানিয়ে যদি বানাতাম আমরা, তাহলে তার কি নাগরিক অধিকার, তার চার্টার অফ ডিমান্ডটা কি, সেই নাগরিকদেরকে আমরা বোঝাতাম। এবং 5 বছরে একবার ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি পাঠানোর পরে 5 বছর পর্যন্ত তার যে কোনো অধিকার চর্চা করার জায়গা নাই, সেই জিনিসটা তাকে বোঝাতাম। তাহলে সে প্রতিদিন তার অধিকারের হিসাবটা চাইতো রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে তার আমানত জমা রাখার পরে রাষ্ট্র তাকে কি নিশ্চয়তা বিধান করবার কথা, সেটি কিন্তু রাষ্ট্র প্রতিদিন জবাবদিহিতা জায়গা থাকতো, সেটি নাই। গণতন্ত্রের বিদ্যমান চর্চায় সেটি নাই। আমরা এই জন্য বলছি, শুধুমাত্র রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের ক্ষমতার বালাবদল বলেন, এবং আমরা এখন যেই কমিশনের যেসব সংস্কারের কথা বলছি, এগুলো এক ধরনের মেরামত, 70 অনুচ্ছেদের পরিবর্তন, আপার হাউস, নারীর ক্ষমতায়ন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো এক ধরনের মেরামত। কিন্তু এইগুলোকে যদি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সমস্ত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা না যায়, তাহলে গণতন্ত্র
রাজনৈতিক দলের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে থাকবে, এটি শক্তিশালী আগের অবস্থাতেই আপনি বলছেন ফিরে যে যাবে। ফিরে যাবে। সেই জন্য বলছি এই যে কথাটা আলোচনা হলো 5 থেকে 10% মানুষ সরাসরি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত সদস্য অথবা রাজনীতি করে, 90% মানুষ বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত। তারা উৎপাদনে থাকে, উন্নয়নে থাকে, রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখে, তারা লড়াইতে থাকে, সংগ্রামে থাকে, ফ্যাসিবাদকে পালাতে বাধ্য করবার জন্য তাদের লাগে, তারা মিছিলের সামনে থাকে, তারা আত্মহতি দেয়। আমরা 5 আগস্টের ফ্যাসিবাদ পালনের এই সময় যাদেরকে আত্মহতি দিতে দেখলাম তারা কারা? সাধারণ এই জনগণ। এই জনগণ কিন্তু 5 তারিখের পরে কোনো আলোচনায় নাই, এই জনগণের সাথে কোনো সংলাপ নাই, কোনো ডায়ালগ নাই। এই যে সমাজ শক্তিসমূহ, এই যে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন অংশীজন, তাদের কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক দলগুলো তো আছে জনগণের সাথে। কথাটা এই সেখানেই সরকার বলছি। যেহেতু জনগণের এক ধরনের তারুণ্যের বা বিপ্লবীদের একটা ম্যান্ডেট নিয়ে এসেছে, সেক্ষেত্রে কি পদ্ধতি থাকতে পারে? যেখানে সংসদ নেই, সেই অর্থে কিভাবে প্রচলিত থাকতে পারে? পদ্ধতির রাজনৈতিক দলগুলোই সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এটাই ধরে নেওয়া হয়, কিন্তু আমরা বলছি যে না, সেখানে তো আপনাদের সাথে আলোচনা হচ্ছে। আমরা বলছি না, আমরা সেই কথাই উত্থাপন করার চেষ্টা করছি। আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোই কিন্তু এই যে ভোটের প্রশ্ন, যে আপনাকে ভোট দিয়ে আমাকে পছন্দ করে না বলি, অথবা ওনাকে ভোট দিয়ে আপনাকে পছন্দ করেও না বলি, তার মানে সে ওই দলের সদস্য তা নয়। কিন্তু তার যে পেশাগত স্বার্থ, তার যে শ্রেণী স্বার্থ, সেটি কিন্তু রক্ষা করা হয় না। এখন বিএনপি করবেন, আপনি একজন আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, আপনি আইনজীবী হিসাবে রাষ্ট্রীয় রাজনীতিতে আপনি নীতি প্রণয়ন, নীতি নির্ধারণে আপনার ভূমিকা রাখার যে সুযোগ আছে সেটি কিন্তু নিশ্চিত করা হবে না। আপনি জাতীয়তাবাদী আইনজীবী হিসাবে আপনি বিএনপি করবেন, আইনজীবী হিসাবে একজন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে আপনি রাষ্ট্রীয় রাজনীতিতে আপনার অবদান রাখবার কোনো সুযোগ এখানে নেই। তেমনি আওয়ামী আইনজীবী বলো, অন্যান্য সবগুলো, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে রাজনৈতিক দলগুলো তার পেছনের শক্তি হিসাবে, তার ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রত্যেকটা পেশার আমরা বলছি। এবং এই যে আপনি একটু আগে বললেন না যে পেশাগুলো বিভক্ত, আওয়ামী পেশা, বিএনপি পেশা, জামাত পেশা, সব জায়গায় বিভক্তিত। তাহলে কি হচ্ছে, এই শ্রেণী পেশার মানুষগুলো তার পেশাগত জায়গাটা সুরক্ষা দিতে পারছে না, সাংবাদিকরা তার পেশার জায়গায় সুরক্ষা দিতে পারছে না, তারা নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। তাহলে এই জায়গাগুলোকে যদি স্বতন্ত্রভাবে শক্তিশালী করা যায় এবং রাষ্ট্রীয় রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে অংশীজন করা যায়, সেই জন্য আমরা প্রস্তাব করি যে পার্লামেন্টে যে আপার হাউসে যে প্রস্তাব করা হয়েছে, সেই আপার হাউসে এই শ্রেণী পেশার মানুষগুলো যারা বিভিন্ন জায়গায় সংগঠিত, আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সংগঠিত, সংগঠিত, বিভিন্ন পেশার এইদেরকে থাকলে কি হবে? আমি কথাটা শেষ করতে চাই এইভাবে, এই মানুষগুলো থাকলে কি হবে? তাইলে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশীজন, পার্লামেন্টে তারা মেম্বার, এরা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সাথে সংশ্লিষ্ট, এটা বাইরে না। তাহলে এদের রাস্তায় লড়াই করার দরকার নাই, তার পেশাগত আন্দোলন করার দরকার হবে না। এবং ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ যখন আপনাকে আক্রমণ করবে, তাহলে সমস্ত জনগোষ্ঠীর অংশীজন যেহেতু এক জায়গায়, তারা সকলে মিলে এটা প্রতিবাদ করবে। আমি এই বিষয়ে দিবু 1 মিনিট কি বলবেন যে পিয়ার পদ্ধতির পক্ষে তিনি অনেকগুলো যুক্তি দিলেন আর কি। না না, পিয়ার পদ্ধতির কথা বলিনি। না না, আমি আপার হাউসের কথা যেটা বললেন, পিয়ার পদ্ধতিতে একটু পরে আসছে, আমি ভুল করেছি, আপার হাউসের কথা বলি। আমি পিয়ার পদ্ধতির কথা কর্মসূচির মধ্যেই আপার হাউসের কথা বলে দিয়েছে। 31 দফা কর্মসূচি দেখবেন, তার মধ্যে আপার হাউসের কথা বলা আছে। এখন আপার হাউসের কথা যেটা বলা আছে, সেখানে আপার হাউসের প্রতিনিধিত্ব যারা করবে তাদের নির্ধারণের বিষয়টি কোনভাবে নির্ধারিত হবে, প্রক্রিয়াটি কি হবে, এই জায়গাটা আপনারা আটকে আছেন। বিএনপির একটা অগ্রগতি আছে, বিএনপি বলছে যে তারা বিভিন্ন শ্রেণী পেশা যারা বিশেষায়িত মানুষ তাদেরকে আপার হাউসে প্রতিনিধিত্ব করবে, কিন্তু আমরা বলছি যে পার্থক্যটা এই জায়গায়। আমরা বলছি যে বিএনপি মনোনয়ন কেন দিবে? আইনজীবী হিসাবে উনি আইনজীবীর প্রতিনিধি হিসাবে উনি ওনার জায়গা থেকে নির্বাচিত হয়ে আপার হাউসে। এখন এই যে জায়গায় এখানটায় আমাদের হচ্ছে বিভাজন, এই বক্তব্যটা যে এটা কি করে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কি করে সম্ভব, এটা নিয়ে আলোচনা হবে, সেই আলোচনা একটা সিদ্ধান্ত আসতে পারে। আমরা আপাতত যেটা বুঝি সেটা হচ্ছে, যেহেতু আপার হাউসটার অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে নেই, ছিল না, একটা নতুন অবয়ব তৈরি করা হচ্ছে। এই অবয়বটাকে শুরু করার জন্য প্রাথমিক পর্যায়ে লোয়ার হাউসে যারা আসতেছে তাদের প্রতিনিধিত্বের মধ্য থেকেই সংখ্যানুপাতিকভাবে এখানে নির্ধারণ করে দেওয়া হলো
এই পার্সেন্ট, এই পার্সেন্ট, এই পার্সেন্ট, এই পার্সেন্ট, যারা লোয়ার হাউসে যে পরিমাণ পেয়েছে সেই পার্সেন্ট আপার হাউসে আপার হাউসকে একটা ডাম্পিং স্টেশন কেন করছেন? না না কিন্তু না না আমি একটু শেষ করি। আপনি আপার হাউসে লোয়ার হাউসে যারা সংখ্যা পিয়ার বলেন আর আপনার আসনের সংখ্যা বলেন, আপনি কেউ সংখ্যানুপাতিক, আপনারা বলছেন আসনের ভিত্তিতে আপার হাউস যাবে, আপনারা বলছেন আসনের ভিত্তিতে, ওনারা পিয়ারের কথা বলেন। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দল লোয়ার হাউসে আছেন তারই প্রতিনিধি আপার হাউসে, হোয়াট ইজ দ্য বিজনেস অফ আপার হাউস? কিন্তু আপনি আপার হাউসের কাজটা কি দেয়? না না, আমরা এখানটা একটা শোনেন, আপনি যদি আলাদা এই পেশা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন স্পেশালাইজড যারা আছে তাদের থেকে ওই প্রতিনিধিত্ব আনতে চান এবং তাদের জন্য সেপারেট একটা নির্বাচনী ব্যবস্থা করতে যান, তাহলে সেটা করার জন্য তো আর একটা নতুন নির্বাচন ব্যবস্থা তাদের জন্য তৈরি করতে হবে। আইডিয়াটা নাহলে আপনি এটা আমি বলছি আইডিয়াটা আনবেন কিভাবে? আমি বলছি আইডিয়াটা নীতিগত গ্রহণ করলে না, সেটা নিয়ে এটা গৃহীত হোক, লেট ইট স্টার্ট ইন এ মিনিমাম ম্যানার, শুরু হলে দেখা যাবে এরপরে প্রক্রিয়াগুলো সংযোগ করা যাচ্ছে। কারণ আমরা তো সংস্কার বিশ্বাস না না, যদি রাজনৈতিক সংস্কার হতো না, রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব আপার হাউসে থাকে, তাহলে আপার হাউস কেন বলছেন এটাকে? এটা এইখানে এই প্রতিনিধিত্বটাকে নির্ধারণ করে দেওয়া যেতে পারে বিশেষায়িত শ্রেণী থেকে নেওয়া হবে। তাদেরকে ধরেন আমরা ভাগে পাইলাম আমি 10টা, আমি একটা আমাকে বলা থাকে এখানে একটা মন্তব্য করি, এই সেক্টর থেকে। এটা হলো কি ইয়া ভাই যেটা বললো না, এই দীপু ভাই একটু আগে যেটা বলছে, একজন ব্যক্তি যদি সব মনোনয়ন দেয় বা একটা গ্রুপ যদি দলে যদি আবার সবকিছু করে, তাহলে তো তিনি ফ্যাসিজম হয়ে ওঠার বা ফ্যাসিবাদী স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবনা থাকেন। বিএনপির যে প্রস্তাবনা, এটা এক্স্যাক্টলি দীপু ভাইয়ের এই কথাটাই ডিডাক্ট করে। কিভাবে দেখেন, আমাদের দুইটা প্রশ্ন এখানে আলোচনা আছে, একটা হচ্ছে নারী সংসদ সদস্য 100 করা হয়েছে এবং হচ্ছে আপার হাউসের। এখন যদি আপনি মনে করেন 40% আসন পাইলেন বা 60% আসন পাইলেন, আপনি আবার ওখানে 60 জনকে নিয়োগ দিবেন, এটা যদি হয় তাহলে কি হবে? বিএনপিতে যে প্রভাবশালী যে নেতারে আপনি পাশ করাইতে পারেন নাই, তারা আপনি ওখানে ঢুকাবেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেকনোক্র্যাট মন্ত্রী? আপনি তো এখনো বিশেষজ্ঞ টেকনোক্র্যাট নিয়ে আসতে পারেন, তাহলে আপার হাউসের কোনো এক্সক্লুসিভিটি থাকে না, বরঞ্চ আপনার আরো 60 জন ব্যক্তি আপনি এককভাবে চুজ করার সুযোগটা পাইলেন। আবার নারীদের ক্ষেত্রে আমরা কি দেখছি? এমন নারী দেখছি যিনি সংসদে দাঁড়ায় একটা বাক্য বলতে পারেন না, হাত কাঁপে। কেন? কারণ হচ্ছে ওই যে খুশি করার জন্য অমুকের বউ অমুকের খাল্লারে দেয়া লাগে। আমরা জন্য বলছি যে এটাকে এই যে নারীদের ক্ষেত্রে সুস্পষ্ট আলাদা ইলেকশন হইতে হবে। আমি ইন্টারাপ্ট করি, পিআর ডিফারেন্সটা কি এখানে? শেষ করি। পিআর ডিফারেন্সটা কি? আপনি তো আরো অযোগ্য লোকদের না, আমি নারীদের কথা বলছি, আমি নির্বাচন আরো অযোগ্য লোকদের পিআর সেটা আরো অযোগ্য হয় না, কিভাবে পিআর তো আরো অযোগ্য হয় না আমি বলি। যারা ভোট দিচ্ছেন তারাও জানছেন না আরো অযোগ্য হয় না, পকেট থেকে বের করে দেবে টাকা নেয়ার নো নো, এই যে জানেন না, এই জন্য পকেট থেকে বের করে পিআর এ যদি আপনি নিয়ম থাকে যে 100 আসন আপার হাউসে মনে করেন, আপনাকে চার্জ, হ্যাঁ 100 আসন মনে করেন, নিয়ম হচ্ছে আপনাকে 100 প্রার্থী আগে ঘোষণা করতে হবে। যদি আপনি 10% ভোট পান, আপনি প্রথম 10 জন যাবে। তাহলে তো মানুষ এটা জানার কিছু নাই, ওই 100 জন ক্যাম্পেইন করবে তার ভোটের জন্য। এটা মানুষকে অন্ধকার রাখার পিয়ার পদ্ধতি এটা না যে আপনি একজন দলীয় নেতা নাহিদ ইসলাম কিংবা তারেক রহমান ভোটের পরে দিবে। আগে আপনার 100 জন সিরিয়াল করা থাকবে যে আমি যদি 50 আসন পাই তাহলে এই প্রথম 50 জন যাবে। আপার হাউসের কথা বলছি, আমরা লোয়ার হাউসে পিয়ার চাই না। তো তাহলে তো এটা ওইরকম না, প্রশ্নই আসে না যে আপনি এখানে আলাদাভাবে যে কোনো দল ফ্যাসিজম করতে পারবে। আমরা বরঞ্চ মনে করি যে এই যে সে আসন অনুযায়ী দিবে, তাহলে তারা যে পিয়ারের সমালোচনা করছে যেই যুক্তিতে যে এটা হইলে একক ব্যক্তি সব দিতে পারবে, সেটা তো আপার হাউসে তাদের যে সিস্টেম সেটাতে তো একক ব্যক্তি সব দিবে। মহিলা সংসদের সদস্য যেটা তাদের একক ব্যক্তি সব দিবে। আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই। এই বের হয়ে আসার জন্য আমরা মনে করি মহিলা আসনে সরাসরি ইলেকশন হইতে হবে, মহিলার বিরুদ্ধে মহিলা বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে আপার হাউসে আপনাদের যাদেরকে প্রতিনিধিত্ব করবে বিভিন্ন শ্রেণী পোশাক মানুষ জানবে যে আপনি প্রযুক্তির জন্য কোন প্রযুক্তিবিদকে আপনি মনোনয়নটা দিচ্ছেন আগে থেকেই, আপনি আইনজীবীদের জন্য কোন আইনজীবীকে আপনি মনোনয়নটা দিচ্ছেন, আপনি পেশাভিত্তিক যেটা বলছেন আগে কোন চিকিৎসক জনগণের কাছে আগে থেকে এটা প্রকাশ করতে হবে। এই প্রকাশ করলে আর একক ব্যক্তির এই ক্ষমতা প্রচার করা আমি এই জায়গাটা এই যে পিয়ার বলেন আর সংখ্যার ভিত্তিতে আপার হাউসের কথা বলা হচ্ছে, দুইটার বিষয়ে আমি দ্বিমতটা এই জায়গায় করতে চাই। সেটি হচ্ছে যে আপনি সেই মানুষটাকে নমিনেটেড করবেন যেটি আপনি পিয়ারে বলেন আসনের ভিত্তিতে বলেন, রাজনৈতিক দলে সেটাকে মনোনয়ন দিচ্ছে। তার মানে রাজনৈতিক দল মনোনয়ন দিবে, তার ইচ্ছে যদি হয় 10% মানুষ বিশেষায়িত মানুষ দিবে, কিন্তু সে বিএনপি করে অথবা বিএনপি করতে অথবা করে না, এরকম মানুষও দিতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল যদি আপার হাউসে এই মনোনয়নটা দেয়, তাহলে এই মানুষগুলা বিএনপি অথবা এনসিপি অথবা জামাত অথবা যাদের এই প্রতিনিধিত্ব করবে সেটার একটা অংশ। তাহলে এটা আপার হাউস কি জন্য? আপার হাউসের কাজটা কি? মানে আমার এই মানুষগুলাকে ওখানে যে পাঠাবো, জি
তো একই মানুষগুলোকে যদি পাঠায় রাজনৈতিক দলের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য, এটা আমরা যেটা এক্সটেনশন বলি, আর তো তাই লোয়ার হাউসে করেন সেটি। এই যে 300 জায়গায় নারী আসন 100, আরও 100 পিআর পদ্ধতি অথবা সংখ্যা যেটা বলেন, সেখানে আপার হাউস দরকার নেই। আপনাদের কাজটা কি? আপার হাউস যদি করতে হয়, সেই ভারসাম্য যদি করতে হয়, আমরা বলছি যে রাজনৈতিক দলের ক্ষমতায়নের জায়গা, সরকার গঠন করার জায়গা সব কিছু লোয়ার হাউস, সব ঠিক আছে। কিন্তু আপার হাউসের জায়গায় আপনার সেই জনগোষ্ঠীকে আনবেন যাদেরকে আপনার প্রতিদিন লাগে, লড়াইতে লাগে, সংগ্রামে লাগে, উৎপাদনে লাগে, উন্নয়নে লাগে, সমস্ত আপনার মানে আপনার অর্থনীতিতে লাগে, সব যোগানে তাদের লাগে, কিন্তু তাদেরকে আপনি ছুড়ে ফেলে দেন। আইডিয়াটা শাওন ভাই, আপনার এই আপনি বক্তব্যের ছুড়ে সাথে ফেলে কিন্তু জি, আপনার এই জি, বক্তব্যের আমরা সাথে একটু কিন্তু দিবুলের আমরা কথা খুব শুনে আসি। প্রগ্রেসিভ বক্তব্য, আপনার বক্তব্যটা প্রগ্রেসিভ এবং এটাকে সাপোর্ট করার আমার যথেষ্ট কারণ থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এদের ইলেকট্রাল কলেজ হবে কোনটা? আমি এই হ্যাঁ, জায়গাটা electoral এই কলেজ হবে কোনটা? কোন জায়গা থেকে নির্বাচন করবে? কারা নির্বাচন করবে? কোন জায়গা থেকে নির্বাচন হবে? আপনি যদি কি প্রক্রিয়ায় নির্বাচন হবে? প্রথম হচ্ছে যে কনসেপচুয়ালি আমার একমত হতে হবে যে আমরা electoral college vote নিয়ে- আপনি রাজনৈতিক দল আমার এক বিদ্যমান পদ্ধতি, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি কি, রাজনৈতিক দল হচ্ছে যে নির্বাচিত পিআর বলেন, যেভাবে বলেন, রাজনৈতিক দলও তো ক্ষমতা যাবে। সেই ক্ষমতা যাওয়ার পরে পার্লামেন্টের আপার হাউসে আমরা যে প্রস্তাবনাটা করছি, সেটি ভারসাম্য তৈরি করার জন্য করছি। সেই ভারসাম্যের জায়গায় যে শ্রেণী পেশার মানুষগুলোকে যারা আমরা রাজনৈতিক দলে প্রতিনিধিত্ব করি না, তাদের অংশীজন চাই, তাদেরকে অবদান রাখার সুযোগ করে সবাই দিতে চাইলাম তাই। চাই। এখন এটি যদি আমরা নীতিগতভাবে চিন্তা জায়গায় একমত হতে পারি, বা এই আচ্ছা, দেশে- হলাম, এখন পদ্ধতি আমি- নির্বাচন আমি- হলামই। আমি- আমি হ্যাঁ, হলাম- যেটা আমরা চাই, আমি এটা হবে। তর্কের খাতিরে বলছি আপনাকে, এই জায়গায় নীতিগতভাবে একমত হওয়ার মানুষ, রাজনৈতিক দল একদম খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। আমরা মনে করেন হলাম, আচ্ছা, হলে পদ্ধতিটা তাহলে আমি বলি, আমি আমার দলের পক্ষ থেকে আমরা বহুদিন থেকে এটি কাজ করছি, আমরা 13টি ক্যাটাগরি আমরা নির্ধারণ জি করছি, জি আমরা একটু যে এই 13টি শ্রেণী পেশার মানুষ, ক্ষুদ্র নিগোষ্ঠী আসুক, আমরা এবং তাতেও নারী, একমত। এবং আমার সেগুলা- সিম্পল প্রশ্ন, আমি ইলেকট্রাল আপনাকে বলি, কলেজটা কি? আমি আপনাকে বলি, সীমানাটা কি? ইলেকট্রাল ইলেকট্রাল কলেজ কলেজটা হচ্ছে কি? যে তার প্রত্যেকটা সেট একজন কৃষকের যে জাতীয় ভিত্তিক যে সংগঠন থাকবে, সে একটা নির্বাচনী এলাকা ভোট দিবে, তার প্রতিনিধিত্ব এলাকা, আরেকটা ভোট দিবে তার পেশার জন্য, একজন কৃষক হিসাবে। এই কৃষকের কি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক না, দল না, থাকবে? না, অদলীয়। এরা আলাদা অদলীয়, আলাদা কৃষক পরিষ্কারভাবে সংগঠন, অদলীয়। কৃষক সংগঠন। এইটা রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রেশন সেটা তো করা হবে, শেষ হচ্ছে তো কৃষকদের- সেই জায়গায়ও মানে এটা কি ভোটার আইডির সাথে আলাদা এইভাবে ব্যাপারে পেশা পেশা থাকবে থাকবে? না। আলাদা পেশা এই থাকবে, জাতীয় এবং- সংগঠনের এবং পেশাজীবী registration সংগঠনের এবং না, এই আইন আইডিয়াটা অস্তিত্ব ভালো, নেই, এটা আইডিয়া ভালো। আমি জাতীয় আইন, But আমি 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 এটা time নিতে হবে, আমি time নিতে হবে। না, টাইম নেন, অসুবিধা Time নাই। নিতে আমি হবে ভাবেন, আমি শুধু আপনার আইনজীবীর কথা বলি, আপনারা তো একটু সুসংগঠিত, স্বপন ভাই, আপনারা আমার শেষের সুসংগঠিত দিকে আছি। প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত আপনাদের বৈধ অথরিটি তৈরি হওয়ার সুযোগ আছে। আপনাদের নির্বাচনের কোনো সমস্যা নাই, ড্যাবের নির্বাচনের কি বলে, বিএম এর নির্বাচনের সুযোগ নাই, জি, কৃষি স্বপন ভাই, বিভাগের একটু সুযোগ শেষ করতে নাই। হবে। শেষ করেন, আপনার বিজিএম এর নির্বাচনের কোনো অসুবিধা নাই। আপনি গার্মেন্টস কর্মীদেরকে কিভাবে প্রতিনিধিত্ব আনবেন সেটা চিন্তা আমার করতে মনে হয় হবে, আইডিয়াটা শ্রম clear। দিবসে। জি, জি, এই আচ্ছা, জায়গাটা নিয়ে আপনার আলোচনা হতে পারে, আমরা- বিশেষ আমরা- আলোচনা এটা হতে হচ্ছে পারে। ইয়েস, Yes, এটা হ্যাঁ। এটা এই আমরা আলোচনাটা গুলো অন্য চলতে কোনো- পারে, চলবে, আমরা এবং বলতেছি- একটা সময় হয়তো দেখা যাবে হয়তো দেখা- এর এক্সিকিউশনে আসতেছে। আসতে পারে। যে আমরা But it is বলতে not চাই যে now. পলিটিক্যাল পার্টির সাথে এই নন পার্টিজন এই ফোর্সটাকে আপনি জি, স্বপন ভাই, accommodate করা হোক। এটা জি, আলোচনা এটা হতেই আমার- পারে। জি, জি, But জি। it is not now. জি, দীপু আরো ভাই, সময় দীপু ভাই, সময় লাগবে। আমরা স্বপন আলোচনাটা ভাই জারি এবং রাখতে চাই। শান্ত, আপনাদের তিনজনকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমরা হয়তো আর বেশি সময় দিতে পারছি না, আরো দীর্ঘ সময় দিলে হয়তো আলোচনা আরো বেশি এগোতে পারতো। দর্শক, এই ছিল আজকের আলোচনার সারবস্তু। এই আলোচনার থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।